আগের দিন তোদের নিউটনস লস অফ মোশন কমপ্লিট হয়েছিল প্রবলেম করানোর পর। আজকে যেটা স্টার্ট হবে সেটা হচ্ছে নেক্সট চ্যাপ্টার, সেটা হচ্ছে ফ্রিকশন। হেডিংটা ফ্রিকশন। ধর একটা ব্লক আছে যার মাস হচ্ছে এম, তাহলে ওয়েটটা নিচের দিকে কাজ করছে, তার মানে এই সারফেসের উপর নিচের দিকে যে ফোর্সটা অ্যাপ্লাই করছে ব্লকটা, সেটা হচ্ছে তার ওয়েটের সঙ্গে সমান। আমি আগের দিনই বলেছিলাম বা লস অফ মোশন পড়ানোর সময় বলেছিলাম, আমি সারফেসের উপর যা ফোর্স দেবো সারফেস ঠিক ততটা ফোর্সই আমাকে ব্যাক করবে, যদি সারফেসটা স্টেশনারি কন্ডিশনে থাকে, মানে কি স্থির অবস্থায় থাকে। তাহলে এটাই হচ্ছে প্রতিক্রিয়া বল। বস্তুটাকে এফ বল প্রয়োগ করে টানা হচ্ছে, এফ বল প্রয়োগ করা হবে। তাহলে অ্যাকর্ডিং টু দ্য ফার্স্ট ল অফ নিউটন বস্তুটা সারা জীবন গতিশীল হওয়ার কথা, বা একটা ফুটবলকে আমি কিক করলাম, তাহলে অ্যাকর্ডিং টু দ্য ফার্স্ট ল অফ নিউটন সারা জীবনই ওটা মুভমেন্ট করার কথা। কিন্তু মুভমেন্ট করে না কেন? না, এই যে সারফেসের রেজিস্ট্যান্স বা বাধা, সেটা কি করবে? এই ব্লক বস্তুর মোশনটাকে বাধা দেয়। এই যে রেজিস্ট্যান্স প্রয়োগ করছে বা বাধা বল প্রয়োগ করছে তাকেই বলা হচ্ছে ঘর্ষণ বল। যেমন ফুটবলকে কিক করলে খানিকক্ষণ পর দাঁড়িয়ে যায় কেন? না, বায়ুর বাধার জন্য দাঁড়িয়ে যাচ্ছে, এয়ার রেজিস্ট্যান্সের জন্য দাঁড়িয়ে যাচ্ছে, প্লাস সারফেসের সঙ্গে বলের যে একটা ফোর্স কাজ করবে, রেজিস্টিভ ফোর্স, দ্যাট ইজ কল দ্য ফ্রিকশনাল ফোর্স, তার জন্য দাঁড়িয়ে যাচ্ছে। তাহলে এখানে এফটা হচ্ছে প্রযুক্ত বল, F1টা হচ্ছে বাধা বল, mgটা হচ্ছে ওয়েট, সেটাই কিন্তু এখানে লম্ব প্রতিক্রিয়া। স্বাভাবিক অবস্থায় লম্ব প্রতিক্রিয়া কার সঙ্গে সমান? বস্তুর ওজনের সঙ্গে সমান, ওয়েটের সঙ্গে সমান। তাহলে ঘর্ষণের সূত্র অনুযায়ী এই ঘর্ষণ বলের মান F1 লম্ব প্রতিক্রিয়ার সঙ্গে সমানুপাতিক, মানে বস্তুর ওজনের সঙ্গে সমানুপাতিক এখানের ক্ষেত্রে। তাহলে ফ্রিকশনাল ফোর্স আমি লিখতে পারি সাম কনস্ট্যান্ট ইন্টু আর, এই মিউটাকে বলা হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক বা কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। তাহলে মিউ ইকুয়াল টু আমি লিখতে পারি F1/r, যেহেতু দুটো ফোর্সের অনুপাত, আর কি mg একটা ফোর্স আর F1 কি সেটাও একটা ফোর্স, যেহেতু দুটো বলের অনুপাত তাই জন্য এটা একটা এককবিহীন এবং মাত্রাবিহীন রাশি হয়েছে। ম্যাথামেটিক্যাল টার্মস না, কিন্তু তাও কিন্তু এককবিহীন এবং মাত্রাবিহীন রাশি হয়েছে। জেনারেলি মিউ এর ভ্যালু লেস দ্যান 1 হয়, কিন্তু এর মান গ্রেটার দ্যান 1 হতে পারে। শুনে নে আগে, আমি লিখে দিচ্ছি সব। মিউ এর ভ্যালু সাধারণত লেস দ্যান 1 হয়, কিন্তু এর মান গ্রেটার দ্যান 1 হতে পারে। কখন? যখন দুটো কপার প্লেটকে স্পেশাল কন্ডিশন বায়ুর মাধ্যমে রাখা হয়, বায়ু শূন্য স্থানে, ভ্যাকিউমে রাখা হয়। যখন দুটো কপার প্লেটকে বায়ু শূন্য স্থানে রাখা হয় তখন এদের মধ্যে ঘর্ষণ গুণাঙ্কের মান 1.6 হয়। কেন? বায়ু শূন্য স্থানে রাখছি মানে কি? এদের মধ্যে এয়ার গ্যাপটাকে রিমুভ করছে। এয়ার গ্যাপটাকে যদি রিমুভ করি তাহলে এদের মধ্যে আন্তরাণবিক বলের মান অনেক বৃদ্ধি পাবে, কারণ মলিকিউলসগুলো অনেক কাছাকাছি চলে আসবে। আন্তরাণবিক বলের মান অনেক বৃদ্ধি পাবে, মলিকিউলসগুলো অনেক কাছাকাছি চলে আসবে। তাহলে আন্তরাণবিক বলের মান কেমিস্ট্রিতে পড়বি, কোহেসিভ ফোর্স ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু মলিকুলার ডিসটেন্স টু দি পাওয়ার 8। যত মলিকুলার ডিসটেন্সটা কমে যাবে, মানে এই অণুগুলোর মধ্যে ডিসটেন্সটা কমে যাবে, তত এদের মধ্যে কোহেসিভ ফোর্স বা মনে হয় বাংলায় সমশক্তি বলের মানটা বৃদ্ধি পাবে। তো সমশক্তি বলের মান যদি বৃদ্ধি পায় তাহলে কী হবে? মুভমেন্ট করতে বাধা দেবে, তাই ঘর্ষণ গুণাঙ্কের মান বৃদ্ধি পাবে, কারণ ওয়েটটা তো কনস্ট্যান্ট আছে, একই কপার প্লেট নিয়েছি। ওই জন্য সবসময় স্মুথ করলে যে ফ্রিকশন কমে যাবে তার কোনো মানে নেই। অনেক এক্সট্রা স্মুথ সারফেস করলে ফ্রিকশন বেড়ে যায়, যার প্র্যাকটিক্যাল এক্সাম্পল বাস্কেটবলের কোর্ট উডেন ফিনিশ করা হয়। যেখানে বাস্কেটবল যেখানে খেলা হয় যেখানে উডেন ফিনিশ করা হয়, কারণ জুতো স্পাইকের সঙ্গে ওই বাস্কেটবলের যে উডেন ফিনিশ, ওর মধ্যে যে ফোর্সটা ওটা ডিক্রিজ করে যায়, সেটাকে বলা হয় অ্যাডহেসিভ ফোর্স। কারণ দুটো ডিফারেন্ট মলিকিউলসের মধ্যে ফোর্স, এগুলো কেমিস্ট্রির জিনিস, কিন্তু এই ফোর্সটাকে বলা হয় অ্যাডহেসিভ ফোর্স। ওই অ্যাডহেসিভ ফোর্সের মানটা কী হয়ে যাবে?
বেড়ে যাবে। কেন না, জুতো স্পাইকের সঙ্গে ওই উডেন ফিনিশের মধ্যে গ্যাপটা কমে যাচ্ছে, গ্যাপ কমে গেলে ফোর্সটা বাড়বে, ফোর্সটা বাড়লে কী হবে, ফ্রিকশানটা বাড়বে, মিউটা বাড়বে, মিউটা বাড়লে কী হবে, স্লিপ করে পড়ে যাবো না। বুঝছে? তাহলে দেখ, এফটা হচ্ছে প্রযুক্ত বল, আরটা হচ্ছে লম্ব প্রতিক্রিয়া যেটা ওজনের সঙ্গে সমান, F1টা হচ্ছে ঘর্ষণ বল। তাহলে ঘর্ষণের সূত্র অনুযায়ী এই ঘর্ষণ বলের মান লম্ব প্রতিক্রিয়ার সঙ্গে সমানুপাতিক। তাহলে F1 = মিউ ইন্টু আর। মিউ হচ্ছে একটা কনস্ট্যান্ট যাকে বলা হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক বা কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। ইংলিশ টার্ম অবশ্যই মনে রাখবি, এরপর জীবনে আর কোথাও বাংলায় পারবি না, বেঙ্গলেই বাংলা পাবি না। তাহলে মিউ = F1/r। যেহেতু দুটো ফোর্সের অনুপাত, তাই জন্য এটা একটা এককবিহীন এবং মাত্রাবিহীন রাশি। জেনারেলি মিউ এর মান হচ্ছে 1 থেকে কম হয়, কিন্তু স্পেশাল কন্ডিশন কি, এর মান কি 1 থেকে বেশি হতে পারে, কোশ্চেন করে। হ্যাঁ, এর মান 1 থেকে বেশি হতে পারে। দুটো কপার প্লেটকে আমরা যদি বায়ু শূন্য স্থানে রাখি, তাহলে মিউ এর মান 1.6 হয়। বুঝছেন? তাহলে ডায়াগ্রামটা করে নিবি। এফটা হচ্ছে প্রযুক্ত বল, আরটা হচ্ছে লম্ব প্রতিক্রিয়া, F1 হচ্ছে ঘর্ষণ বল। কাকে বলে? বস্তু যখন কোনো তলের মধ্যে দিয়ে গতিশীল হয়, বস্তু এবং তলের মধ্যে একটা বাধা বল কাজ করে, যাকে বলা হচ্ছে ঘর্ষণ বল। দেখবি যখন কোনো বস্তু কোনো তলের মধ্যে দিয়ে গতিশীল হয়, বস্তু এবং তলের মধ্যে একটি বাধা বল কাজ করে, তখন বস্তু এবং তলের মধ্যে একটি বাধা বল কাজ করে, যাকে বলা হচ্ছে ঘর্ষণ বল। ঘর্ষণের সূত্র অনুযায়ী ঘর্ষণ বলের মান লম্ব প্রতিক্রিয়ার সঙ্গে সমানুপাতিক। ঘর্ষণের সূত্র অনুযায়ী ঘর্ষণ বলের মান লম্ব প্রতিক্রিয়ার সঙ্গে সমানুপাতিক। তাহলে F1 is directly proportional to R. তাহলে F1 = মিউ ইন্টু আর। লিখবি মিউ একটি ধ্রুবক, যাকে বলা হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক বা কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। ঘর্ষণ গুণাঙ্ক বা কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। লিখবি মিউ একটি এককবিহীন এবং মাত্রাবিহীন রাশি। মিউ একটি এককবিহীন এবং মাত্রাবিহীন রাশি, যেহেতু দুটো বলের অনুপাত। মিউ একটি এককবিহীন এবং মাত্রাবিহীন রাশি, যেহেতু দুটি বলের অনুপাত। আচ্ছা, লিখবি সাধারণত মিউ এর মান 1 থেকে কম হয়। সাধারণত মিউ এর মান 1 থেকে কম হয়। কিন্তু মিউ এর মান 1 থেকে বেশি হতে পারে। মিউ এর মান 1 থেকে বেশি হতে পারে। এক্সাম্পল লিখে দেবেন। যখন দুটি কপার প্লেটকে বায়ু শূন্যস্থানে রাখা হয়, ভ্যাকিউমে রাখা হয়, যখন দুটি কপার প্লেটকে বায়ু শূন্যস্থানে রাখা হয়, যখন দুটি কপার প্লেটকে বায়ু শূন্যস্থানে রাখা হয়, ঘর্ষণ গুণাঙ্কের মান 1.6 হয়। ঘর্ষণ গুণাঙ্কের মান 1.6 হয়।
কারণ বলে নিচে লিখে রাখবে। দুটি কপার প্লেট থেকে বায়ু সরিয়ে নেবার ফলে কপার মলিকিউলস, মনে হয় বাংলায় অণু, কপার মলিকিউলস বা বাংলায় হচ্ছে অণু, মনে হয় কপার অণুগুলোর মধ্যে সমশক্তি বলের মান বৃদ্ধি পায়। সমশক্তি বলের মান বৃদ্ধি পায়। ফলে দুটি কপার প্লেট পরস্পরের সাপেক্ষে গতিশীল হতে বাধা পায়। দুটি কপার প্লেট পরস্পরের সাপেক্ষে গতিশীল হতে বাধা পায়। তাই ঘর্ষণ গুণাঙ্কের মান বৃদ্ধি পায়। নেক্সট হেডিং দেবে ঘর্ষণ কোণ এবং ঘর্ষণ শঙ্কু, ফ্রিকশন অ্যাঙ্গেল অ্যান্ড ফ্রিকশন কোণ, CON। ঘর্ষণ কোণ এবং ঘর্ষণ শঙ্কু, ফ্রিকশন অ্যাঙ্গেল বা অ্যাঙ্গেল অফ ফ্রিকশন অ্যান্ড ফ্রিকশন কোণ। তাহলে এটা ফ্রিকশনাল ফোর্স, এটা লম্ব প্রতিক্রিয়া, তার লব্ধি বলটা কোনটা হবে? এদিকে কাজ করবে এক্স আমি বললাম। এই লব্ধি বলটা লম্ব প্রতিক্রিয়ার সঙ্গে যে কোণ সৃষ্টি করেছে তাকে বলা হচ্ছে ঘর্ষণ কোণ। তাহলে কি হচ্ছে? ঘর্ষণ বল এবং লম্ব প্রতিক্রিয়ার লব্ধি বলটি লম্ব প্রতিক্রিয়ার সঙ্গে যে কোণ সৃষ্টি করেছে তাকেই বলা হচ্ছে ঘর্ষণ কোণ। এবং সবসময় মনে রাখবে, এটা প্রুফ আছে 2 মার্কসের, ঘর্ষণ কোণের ট্যানজেন্ট ঘর্ষণ গুণাঙ্কের সঙ্গে সমান, এটা প্রমাণও দেয় অনেক সময়। হয়েছে? তাহলে একটু ডায়াগ্রাম ড্র করো। দেখি ঘর্ষণ বল এবং লম্ব প্রতিক্রিয়ার লব্ধি বলটি, ঘর্ষণ বল এবং লম্ব প্রতিক্রিয়ার লব্ধি বলটি, ঘর্ষণ বল এবং লম্ব প্রতিক্রিয়ার লব্ধি বলটি লম্ব প্রতিক্রিয়ার সঙ্গে, ঘর্ষণ বল এবং লম্ব প্রতিক্রিয়ার লব্ধি বলটি লম্ব প্রতিক্রিয়ার সঙ্গে যে কোণ সৃষ্টি করেছে, লম্ব প্রতিক্রিয়ার সঙ্গে যে কোণ সৃষ্টি করেছে তাকেই বলা হচ্ছে ঘর্ষণ কোণ। লম্ব প্রতিক্রিয়ার সঙ্গে যে কোণ সৃষ্টি করেছে তাকে বলা হচ্ছে ঘর্ষণ কোণ। ঘর্ষণ বল এবং লম্ব প্রতিক্রিয়ার লব্ধি বলটি লম্ব প্রতিক্রিয়ার সঙ্গে যে কোণ সৃষ্টি করেছে তাকে বলা হচ্ছে ঘর্ষণ কোণ। তাহলে লিখবি এখানে tan of lambda equal to mu, ঘর্ষণ কোণের ট্যানজেন্ট ঘর্ষণ গুণাঙ্কের সঙ্গে সমান।
তাহলে ঘর্ষণ বল এবং লম্ব প্রতিক্রিয়ার লব্ধি বলটি লম্ব প্রতিক্রিয়ার সঙ্গে যে কোণ সৃষ্টি করেছে তাকে বলা হচ্ছে ঘর্ষণ কোণ। ঘর্ষণ কোণের ট্যানজেন্ট ঘর্ষণ গুণাঙ্কের সঙ্গে সমান। এটা অনেক সময় প্রমাণ দেয়। দেখেন ঘর্ষণ শঙ্কু আসছে, আগে প্রমাণটা করে নিই, 2 মার্কসের প্রোগ্রাম। তাহলে আমি ফ্রেশভাবে ড্র করলাম। এটা হচ্ছে ঘর্ষণ বল, এটা হচ্ছে লম্ব প্রতিক্রিয়া, এটা হচ্ছে লব্ধি বল এক্স, নাম দিচ্ছি এ বি সি, নাম দিলাম। এটা হচ্ছে ঘর্ষণ কোণ ল্যামডা। তাহলে সি বিন্দু থেকে এর উপর লম্ব টানলাম, ধর সিডি, এটা সিডি। এটা যদি F1 হয় ভেক্টর থিওরি অনুযায়ী, তাহলে এটাও F1ই হবে। তাহলে ফ্রম এ ডি সি ট্রায়াঙ্গেল, ACD ট্রায়াঙ্গেল, tan of lambda ইকুয়ালটা আমি কি লিখতে পারি, CD বাই AD। তাহলে এখানে দেখতো here CD equal to AE, that is equal to magnitude of F না, that is F। তাহলে আমি এখানে লিখতে পারি দেখ tan of lambda equal to CD মানে হচ্ছে F1 বাই AD মানে আমি কি লিখতে পারি এখানে R। F1 by R equal to that is equal to কি লিখতে পারি mu or tan lambda that is equal to mu, ঘর্ষণ গুণাঙ্কের সঙ্গে সমান। ফ্রিকশন অ্যাঙ্গেলের ট্যানজেন্ট ঘর্ষণ গুণাঙ্কের সঙ্গে সমান। তার ডায়াগ্রামটা আবার আঁকবি, আঁকতে হবে। আচ্ছা তাহলে এখানে এসি বাহু দ্বারা লব্ধি বল x কে নির্দেশিত হচ্ছে, এসি বাহু দ্বারা লব্ধি বল x কে নির্দেশিত হচ্ছে। এডি বাহু দ্বারা লম্ব প্রতিক্রিয়া R নির্দেশ করছে, এবি বাহু দ্বারা লম্ব প্রতিক্রিয়া R নির্দেশ করছে। এডি বাহু দ্বারা লম্ব প্রতিক্রিয়া R নির্দেশ করছে। এই বাহু দ্বারা ঘর্ষণ বল F1 নির্দেশিত হচ্ছে, এই বাহু দ্বারা ঘর্ষণ বল F1 নির্দেশিত হচ্ছে, এই বাহু দ্বারা ঘর্ষণ বল F1 নির্দেশিত হচ্ছে। সি বিন্দু থেকে এডি বাহুর ওপর সিডি লম্ব টানা হলো, সি বিন্দু থেকে এডি বাহুর ওপর সিডি লম্ব টানা হলো। সি বিন্দু থেকে এডি বাহুর ওপর সিডি লম্ব টানা হলো। তাহলে এসিডি ত্রিভুজ থেকে পাই tan lambda equal to CD by AD। এখানে CD equal to AE equal to F1, CD equal to AE equal to F1 and AD equal to লিখে রাখি R। tan lambda equal to লিখে রাখি F1 by R equal to mu। tan lambda equal to F1 by R equal to mu। তার মানে
ঘর্ষণ কোণের ট্যানজেন্ট ঘর্ষণ গুণাঙ্কের সঙ্গে সমান। হলো 2 মার্কসের প্রুফ দিলে এটা করার পর 2 মার্কসে জেনারেলি দেয়, এটা করার পর এটা করতে হবে। এবার লিখবি ঘর্ষণ শঙ্কু বা ফ্রিকশন কোণ, CONE, ঘর্ষণ শঙ্কু বা ফ্রিকশন কোণ। ঘর্ষণ শঙ্কু বা ফ্রিকশন কোণ। লক্ষ্য করে দেখতো, এটা লম্ব প্রতিক্রিয়া, মানে লম্ব প্রতিক্রিয়া, এটা রেজাল্ট্যান্ট ফোর্স, এটা হচ্ছে ফ্রিকশন অ্যাঙ্গেল। এই ফ্রিকশন অ্যাঙ্গেলকে কনস্ট্যান্ট রেখে আমি যদি লব্ধি বলটাকে ঘোরাই তাহলে একটা কোণ সৃষ্টি করবে না? তাহলে কি হচ্ছে, এদিকে দেখ, ফ্রিকশন অ্যাঙ্গেলটাকে কনস্ট্যান্ট রেখে যদি লব্ধি বলটাকে ঘোরাই তাহলে একটা কোণ সৃষ্টি করবে, যাকে বলা হচ্ছে ঘর্ষণ কোণ। প্র্যাকটিক্যালি কোনো কাজ নেই, সংজ্ঞা বা পরীক্ষার নাম্বার পেতে কাজে লাগে। তাহলে এটা লম্ব প্রতিক্রিয়া, এটা হচ্ছে রেজাল্ট্যান্ট ফোর্স। এই অ্যাঙ্গেলটাকে কনস্ট্যান্ট রেখে যদি আমি এটাকে ঘোরাই তাহলে একটা কোণ সৃষ্টি করবে, তাকেই বলা হচ্ছে ফ্রিকশন কোণ। তাহলে লিখে রাখবি, ঘর্ষণ কোণকে সমান রেখে যদি লব্ধি বলের সঞ্চার পথ, ওটাকে কি বলে, সঞ্চার পথ বা লোকাস পাথ। ঘর্ষণ কোণটাকে কনস্ট্যান্ট রেখে লব্ধি বলের সঞ্চার পথ, ঘর্ষণ কোণটাকে কনস্ট্যান্ট রেখে লব্ধি বলের সঞ্চার পথ একটি কোণ সৃষ্টি করে বা শঙ্কুর সৃষ্টি করে, একটি শঙ্কুর সৃষ্টি করে, যাকে বলা হচ্ছে ঘর্ষণ কোণ বা ঘর্ষণ শঙ্কু। আচ্ছা, তাহলে কি হলো, ঘর্ষণ বলটাকে, ঘর্ষণ কোণকে ফিক্স রেখে মানে স্থির রেখে লব্ধি বলের সঞ্চার পথে নাম ঘোরালে একটা শঙ্কুর সৃষ্টি করে, তাকে বলা হচ্ছে ঘর্ষণ শঙ্কু। আচ্ছা, নেক্সট আইডেন্টিফাই টাইপস অফ ফ্রিকশন, মানে ঘর্ষণের প্রকারভেদ। ঘর্ষণ সাধারণত 3টে প্রকারের। কি কি একটু লিখে রাখবি। 1 নম্বর হচ্ছে স্থিত ঘর্ষণ বা স্ট্যাটিক ফ্রিকশন। নাম্বার 1 লিখে রাখবি স্থিত ঘর্ষণ বা স্ট্যাটিক ফ্রিকশন। নাম্বার 2 হচ্ছে কাইনেটিক ফ্রিকশন বা গতীয় ঘর্ষণ। নাম্বার 2 হচ্ছে কাইনেটিক ফ্রিকশন বা গতীয় ঘর্ষণ। নাম্বার 3 হচ্ছে রোলিং ফ্রিকশন বা আবর্ত ঘর্ষণ। নাম্বার 3 হচ্ছে রোলিং ফ্রিকশন বা আবর্ত ঘর্ষণ। নাম্বার 1 হচ্ছে স্থিত ঘর্ষণ বা স্ট্যাটিক ফ্রিকশন, কাকে বলে বলছে। নাম্বার 2 হচ্ছে গতীয় ঘর্ষণ বা চল ঘর্ষণ। নাম্বার 3 হচ্ছে আবর্ত ঘর্ষণ বা রোলিং ফ্রিকশন। এটা হচ্ছে কাইনেটিক ফ্রিকশন ইংলিশটা। স্থিত ঘর্ষণ কাকে বলে, আমি এখানে দাঁড়িয়ে আছি এই সারফেসের উপর, কিছু অবস্থা মানে পড়ে যাচ্ছে না, কিন্তু যদি বরফের সারফেসে দাঁড়াতাম তাহলে কি হতো, পিছলে পড়ে যেতাম। তাহলে এখানেও পেছলাবার চেষ্টা করছি, কিন্তু সারফেসটা কিন্তু বরফের সারফেসের থেকে যেহেতু রাফ, তার মানে পেছলাবার জন্য বাধা দিচ্ছে। তার মানে বস্তু যখন স্থির অবস্থায় থাকে যে ঘর্ষণ বল কাজ করে তাকে বলছে স্থিত ঘর্ষণ। বরফের সারফেসে কেন দাঁড়াতে পারছি না, যেহেতু বরফের ফ্রিকশনাল ফোর্স কম। কেন কম, যেহেতু ঘর্ষণ গুণাঙ্কের মান বরফের কম, তাইলে কি হচ্ছে, আমি হড়কে পড়ে যাচ্ছি। কিন্তু এখানে কেন হড়কে পড়ছি না, যেহেতু এই সারফেসটা বরফের সারফেসের থেকে রাফ, তাহলে এখানেও কিন্তু হড় কাটবার চেষ্টা করছি, কিন্তু এই সারফেসের যে রাফনেস সেটা কি করছে, বাধা দিচ্ছে। তাহলে বস্তু যখন স্থির অবস্থায় থাকে তখন যে ঘর্ষণ বল কাজ করে তাকে বলা হচ্ছে স্থিত ঘর্ষণ, এবং তার কোএফিসিয়েন্টটাকে বলা হচ্ছে স্থিত ঘর্ষণ গুণাঙ্ক মিউ(s), কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন, ওই জন্য মিউ(s) দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। হলো, তাহলে যখন বস্তু স্থির অবস্থায় থাকে, যখন বস্তু স্থির অবস্থায় থাকে তখন যে ঘর্ষণ বল কাজ করে তাকে বলা হচ্ছে স্থিত ঘর্ষণ।
যখন বস্তু স্থির অবস্থায় থাকে তখন যে ঘর্ষণ বল কাজ করে তাকে বলা হচ্ছে স্থিত ঘর্ষণ। বুঝছেন? লিখবি স্থিত ঘর্ষণ গুণাঙ্ককে মিউ এস দ্বারা নির্দেশিত করা হয়। মিউ স্ট্যাটিক, স্থিত ঘর্ষণ গুণাঙ্ককে মিউ এস দ্বারা নির্দেশিত করা হয়। স্থিত ঘর্ষণ গুণাঙ্ককে মিউ এস দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, মিউ স্ট্যাটিক। বুঝছেন? তাহলে স্থিত ঘর্ষণ গেল। তারপর হচ্ছে গতীয় ঘর্ষণ। ধর একটা বস্তুকে গতিশীল এরকম ভাবে, ধর ডাস্টারটাকে আমি এরকম ভাবে নিয়ে যাচ্ছি, তাহলে যেহেতু গতিশীল তাহলে যে ঘর্ষণ বল কাজ করে তাকে বলছে গতীয় ঘর্ষণ, এবং তার যে গুণাঙ্ক তাকে বলছে গতীয় ঘর্ষণ গুণাঙ্ক। তাহলে লিখবি যখন কোনো বস্তু কোনো তলের ওপর দিয়ে গতিশীল হয়, যখন কোনো বস্তু কোনো তলের ওপর দিয়ে গতিশীল হয়, তখন যে ঘর্ষণ বল কাজ করে তাকেই বলা হচ্ছে গতীয় ঘর্ষণ। তখন যে ঘর্ষণ বল কাজ করে তাকে বলা হচ্ছে গতীয় ঘর্ষণ, এবং ওয়ার গুণাঙ্ককে বলা হচ্ছে গতীয় ঘর্ষণ গুণাঙ্ক। ওয়ার গুণাঙ্ককে বলা হচ্ছে গতীয় ঘর্ষণ গুণাঙ্ক। ইয়াকে মিউ কে দ্বারা নির্দেশিত করা হয়, মিউ কাইনেটিক কে দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, মিউ সাফিক্স কে, মিউ কাইনেটিক। তারপরে কি আবর্ত ঘর্ষণ। দেখ প্লেনটাকে এই তলের উপর দিয়ে এরকমভাবে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে, এইভাবে নিয়ে যাচ্ছে। আমি তো এখন তল এরকমভাবে দেখাতে পারবো না, বা যদি দেখাই তো এরকমভাবে দেখাতে হবে। এই তলের উপর দিয়ে এইভাবে নিয়ে যাচ্ছে। তাহলে যখন কোনো তলের উপর দিয়ে কোনো বস্তু রোটেট করে যায় তাহলে যে ঘর্ষণ বল কাজ করে তাকে বলা হচ্ছে আবর্ত ঘর্ষণ। দেখবি যখন কোনো বস্তু কোনো তলের উপর দিয়ে ঘূর্ণায়মান গতির জন্য গতিশীল হয়, তখন যে ঘর্ষণ বল কাজ করে তাকে বলা হচ্ছে আবর্ত ঘর্ষণ। তার গুণাঙ্ককে আবর্ত ঘর্ষণ গুণাঙ্ক বা কোএফিসিয়েন্ট অফ রোলিং ফ্রিকশন, মিউ আর। তো গুণাঙ্ককে আবর্ত ঘর্ষণ গুণাঙ্ক বা কোএফিসিয়েন্ট অফ রোলিং ফ্রিকশন। সবসময় মনে রাখবে স্থিত ঘর্ষণ গুণাঙ্ক গ্রেটার দেন গতীয় ঘর্ষণ গুণাঙ্ক গ্রেটার দেন আবর্ত ঘর্ষণ গুণাঙ্ক, কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন গ্রেটার দেন কাইনেটিক ফ্রিকশন গ্রেটার দেন রোলিং ফ্রিকশন। ওই জন্য চাকা গোল হয়, নাহলে চৌকো হতে পারত। রোলিং ফ্রিকশনের ভ্যালুটা সব থেকে কম। তার প্র্যাকটিক্যাল এক্সাম্পলও দেখতে পাবেন। ধর এই ডাস্টারটা স্থির অবস্থায় আছে, এর মাস হচ্ছে 10 গ্রাম। এ যখন স্থির অবস্থায় আছে যে ঘর্ষণ বল কাজ করে তাকে বলছে স্থিত ঘর্ষণ গুণাঙ্ক। এবার স্থির অবস্থা থেকে গতি অবস্থায় যদি নিয়ে যাই তাহলে দেখলাম যে 10 নিউটন ফোর্স লাগলো, কিন্তু অলরেডি যদি ব্লকটা গতিশীল থাকে তার গতিশীলতাকে মেনটেন করতে দেখবি 10 নিউটনের থেকে কম ফোর্স লাগছে। কি বললাম? 10 গ্রামের ভরের একটা ব্লক যেটা সারফেসে স্থির অবস্থায় আছে, একে স্থির অবস্থা থেকে গতিশীল অবস্থায় নিয়ে যেতে ধর 10 নিউটন বল প্রয়োগ করা হলো, কিন্তু এই ব্লকটা যদি অলরেডি গতিশীল থাকতো 10 গ্রামের ব্লকটা, তাহলে গতিশীলতাকে বর্তমান রাখতে গেলে 10 নিউটনের থেকে কম ফোর্স অ্যাপ্লাই করতে হতো। কেন? বস্তুর ভর তো একই আছে। কারণ যখন বস্তুটা গতিশীল থাকে তখন ঘর্ষণ বলের মানটা কমে যায়। কেন কমে যায়? না, স্থির অবস্থা থেকে গতিশীল অবস্থায় যখন নিয়ে যাচ্ছি
তখন এই ব্লক এবং সারফেসের মধ্যে একটা অ্যাডহেসিভ ফোর্স কাজ করছে, সমশক্তি বল ডিফারেন্ট মলিকিউলসের মধ্যে। ওই অ্যাডহেসিভ ফোর্সটাকে ব্রেক করতে হচ্ছে, প্লাস এই স্থির জাড্য থেকে গতীয় জাড্যে নিয়ে যাওয়ার জন্য এক্সট্রা বল প্রয়োগ করতে হচ্ছে। কিন্তু অলরেডি যখন ব্লকটা গতিশীল থাকে তখন আর জাড্য ধর্মকে আমাকে ব্রেক করতে হচ্ছে না, প্লাস এর অ্যাডহেসিভ ফোর্সটাকে বা সমশক্তি বলের মানটাকে আমি ব্রেক করে দিয়েছি, তাই জন্য আরও কম ফোর্স লাগছে, তাই ঘর্ষণ গুণাঙ্কের মান কম। সিমিলারলি 10 গ্রাম ভরের একই ভরের আমি যদি একটা চাকা তৈরি করতাম বা গোলাকার চোঙ তৈরি করতাম বা গোলাকার যে কোনো বস্তু স্পিয়ার তৈরি করতাম, তাহলে দেখতাম যে আরও কম ফোর্স লাগছে, অনেক কম ফোর্স লাগছে, কারণ সারফেস অফ কন্ট্যাক্টটা কমে যাবে দুটো সারফেসের মধ্যে, অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্টটা কমে যাবে, স্পর্শ কোণটা কমে যাবে, তাই জন্য ঘর্ষণ বলের মানটা আরও কমে যাবে। ওই জন্যই কিন্তু রোলিং ফ্রিকশন সবসময় কম। ঘর্ষণ কমানোর উপায় হচ্ছে একটা রোলিং ফ্রিকশনে কনভার্ট করে দেওয়া। তাহলে লিখে রাখি, স্থিত ঘর্ষণের মান সর্বাপেক্ষা বেশি কারণ, বা স্থিত ঘর্ষণের মান গতীয় ঘর্ষণ অপেক্ষা বেশি কারণ বস্তুকে স্থির জাড্য থেকে গতীয় জাড্যে নিয়ে যেতে একটি অতিরিক্ত বল প্রয়োগ করা হয় এবং বস্তুটি যখন স্থির অবস্থায় থাকে তখন বস্তু এবং তলের মধ্যে একটি সমশক্তি বল কাজ করে, এই সমশক্তি বলকে ভাঙার জন্য অতিরিক্ত বল প্রয়োগ করতে হয়। তাই বস্তু স্থিত ঘর্ষণ গুণাঙ্কের মান গতীয় ঘর্ষণ গুণাঙ্কের থেকে বেশি। স্থিত ঘর্ষণ গুণাঙ্কের মান গতীয় ঘর্ষণ গুণাঙ্কের থেকে বেশি। আচ্ছা, তাহলে ঘর্ষণ থেকে আমাদের সুবিধা কি হচ্ছে? আমরা হাঁটতে পারছি, নাহলে কিন্তু পড়ে যেতাম। কেন পড়ে যেতাম? দেখ, হাঁটার সময় আমরা পা দিয়ে এদিকে এরমভাবে অ্যাঙ্গেল করে বল প্রয়োগ করছি, তাহলে পাটা পিছলাতে চাইছে কোন দিকে? এদিকে। তাহলে ফ্রিকশন কোন দিকে কাজ করবে? এদিকে কাজ করবে। ফ্রিকশন যে সবসময় আমাদের অপোজ করবে, বাধা দেয় তা না। আমি যখন রোটেশনাল মেকানিক্স পড়াবো জয়েন্টের পার্টে, তখন দেখবি সাইকেলের চাকা বা বাইকের চাকা দুরকম ফ্রিকশন হয়, সামনের চাকা পেছনের দিক, পেছনের চাকা সামনের দিক। তখন এক্সপ্লেন করবো, এখন এক্সপ্লেন করলে বুঝতে পারবি না। রোটেশনাল মেকানিক্সের কনসেপ্ট লাগবে, বোর্ডের ক্লাসে হয়তো বলবো না, কারণ বোর্ডের ক্লাসে অত কিছু লাগবে না। সাইকেল বা বাইকের চাকার দুরকম ফ্রিকশন কাজ করে, সামনের চাকার পেছনের দিক, পেছনের চাকার সামনের দিক। যাই হোক, আমরা যখন হাঁটছি তখন পা দিয়ে বল প্রয়োগ করছি, তাহলে বলটা কীরকমভাবে কাজ করছে? অ্যাঙ্গেল করে প্রয়োগ করছি, নিশ্চয়ই এরকম দুম করে হাঁটি না, এরকমভাবে পেছনের পাটা দিয়ে আমরা ফোর্স দিই, থার্ড ল অফ নিউটন অনুযায়ী আমাকে পুশ করে, আমরা এগিয়ে যাই। আইস স্যাপসে কেন পারি না? ওটা স্লিপ করে যায় বলে তাই পারি না। তাহলে যখন ফোর্সটা অ্যাপ্লাই করছি, এদিকে স্লিপ করতে চাইছে কোন দিকে? এদিকে। তাহলে ফ্রিকশন কোন দিকে কাজ করবে? সামনের দিকে। তাহলে আমাকে মুভমেন্ট করাবে সামনের দিকে। তাহলে ফ্রিকশন কী করছে? আমাদের এখানে মোশনটাকে হেল্প করছে। বা গাড়ি ব্রেক মারলে দাঁড়াচ্ছে, নাহলে দাঁড়াতো না, তাই তো। থেকে অসুবিধা কি? মেশিন পার্টসের ক্ষয় হয়, কর্মদক্ষতা কমে যায়। তাহলে সুবিধাটা করে নিবি কী হয়? আমরা হাঁটতে পারি, গাড়ি ব্রেক মারলে দাঁড়ায়, ঠিক আছে। অসুবিধা কি? মেশিন পার্টসের ক্ষয় হয়, কর্মদক্ষতা কমে যায়। তাই জন্য আমরা কী করি? ফ্রিকশনটাকে কমানোর জন্য আমরা দেখবি লুব্রিকেটিং অয়েল ইউজ করি, পিচ্ছিলকারক তরল, দেখবি ক্যাস্ট্রল বা এইসবের অ্যাড দেয়। কেন কি? ইঞ্জিন ফ্রিকশনটাকে কমানোর জন্য। আচ্ছা, আর কি করি আমরা? ব্যাবিটিং করি। ব্যাবিটিং মানে শুনে নি, ভালো করে শুনে নি। দেখা গেছে দুটো একই ধাতুর তৈরি প্লেটকে, আয়রন, ধর দুটোই আয়রন, তাদের মধ্যে যদি ফ্রিকশন কাজ করে, দুটো বিভিন্ন ধাতুর তৈরি যদি প্লেট রাখা হয়, তাদের মধ্যে ফ্রিকশনের পরিমাণটা অনেক কমে যায়। তাই জন্য আমরা কী করি না, সংকর ধাতু ইউজ করি। তার দুটো একই ধাতুর তৈরি মেটাল আছে, তার মধ্যে একটা সংকর ধাতু বা অ্যালয়, মানে অনেকগুলো মেটেরিয়ালের কম্বিনেশন আমরা যোগ করে দিই, একটা কোটিং করে দিই। তাহলে কী হয়?
ফ্রিকশনের ভ্যালুটা কমে যায়, এটাকে বলা হয় ব্যাবিটিং। যারা জানতে চায় হোয়াট ইজ ব্যাবিটিং, ওই জন্য আমরা গান মেটাল ইউজ করি। দেখবি যারা কারখানায় সঙ্গে পরিচিত, গান মেটাল বা বুশ, মানে রোটেটিং পার্টস থেকে সেপারেট করার জন্য ওখানে আলাদা করে বুশ লাগানো থাকে গান মেটালের। তো এটি ওয়ান টাইপ অফ অ্যালয়, বুঝছেন? তাই লিখে রাখবি ব্যাবিটিং বলে, একটু লিখে রাখবি। দুটি একই ধাতুর মধ্যে ঘর্ষণ বলের অপেক্ষায়, দুটি একই ধাতুর মধ্যে ঘর্ষণ বলের অপেক্ষা, ব্যাবিটিং বলে হেডিং দিয়ে রাখবে। 2 মার্কসের বা 1 মার্কসের শর্ট কোশ্চেন আছে। দুটি একই ধাতুর মধ্যে ঘর্ষণ বলের অপেক্ষায় দুটি ভিন্ন ধাতুর মধ্যে ঘর্ষণ বল অনেক কম হয়। দুটি ভিন্ন ধাতুর মধ্যে ঘর্ষণ বলের মান অনেক কম হয়। এক্সাম্পল হিসেবে লিখে রাখবি ইস্পাতের সঙ্গে সীসা এবং অ্যান্টিমনি সংকর ধাতুর মিশ্রণের, ইস্পাতের সঙ্গে সীসা এবং অ্যান্টিমনির সংকর ধাতুর মিশ্রণের ঘর্ষণ বলের মান ইস্পাতের মধ্যে ঘর্ষণ বলের মানের থেকে অনেক কম হয়। আচ্ছা, এইভাবে সংকর ধাতুকে ব্যবহার করে ঘর্ষণ কমানোর উপায়টাকে বলা হয়, এইভাবে সংকর ধাতুকে ব্যবহার করে ঘর্ষণ কমানোর উপায়কে বলা হয় ব্যাবিটিং। সংকর ধাতুকে ব্যবহার করে ঘর্ষণ কমানোর উপায়কে বলা হচ্ছে ব্যাবিটিং। BABBTING, আচ্ছা, আর কি করি আমরা? আমি আগেই বললাম যে আবর্ত ঘর্ষণের মান সব থেকে কম, তাই জন্য আমরা যদি গতীয় ঘর্ষণকে আবর্ত ঘর্ষণে পরিবর্তিত করে দিই তাহলে কিন্তু ফ্রিকশনের ফোর্সের মান কমে যাবে। যাই জন্য আমরা কী করি, বল বিয়ারিং ইউজ করি। বল বিয়ারিং কোথায় ইউজ হয়? সাইকেলের চাকায়, গাড়ির চাকায় বা পাখার। দেখবি যে ডান্ডাটা দিয়ে ফিক্সড করা আছে ওটা স্টেশনারি স্থির অবস্থায় আছে, এটা ঘুরছে, সারাদিন ফ্রিকশন ডেভেলপ করছে। যদি মাঝখানে না বল বিয়ারিং লাগাই তাহলে ফ্রিকশন ডেভেলপ করে একদিনের মধ্যেই ভেঙে পড়ে যাবে, ক্ষয়ে পড়ে যাবে। তাই জন্য আমরা কী করি, বল বিয়ারিং ইউজ করি, কারণ আবর্ত ঘর্ষণে পরিবর্তিত করে দিই। কী করে পরিবর্তিত করি? বল বিয়ারিংয়ের সাহায্যে। বল বিয়ারিংয়ে কী থাকে? থিওরি এই চ্যাপ্টারে খুবই কম, অঙ্কই সব। ছবি আঁকবি, নাম্বার 1, নাম্বার 2, ছবি আঁকবি। এক নম্বরটা হচ্ছে ইনার কেজ।
সরি আউটার কেজ, বাইরে যে খাঁচাটা থাকে। 2 নম্বরটা হচ্ছে ইনার কেজ, ভেতরের খাঁচা। আর 3 নম্বর হচ্ছে বল, তাই তো? এই পার্টটা একটা পোর্শনে ফিক্স করা থাকে, এই পার্টটা একটা পোর্শনে ফিক্স করা থাকে। যেটা রোটেটিং পার্টস সেটাকে এখানে লাগানো থাকে, আর যেটা স্টেশনারি পার্ট সেটা এখানে লাগানো থাকে। বা উল্টোটাও বলতে পারে, স্টেশনারি পার্ট যেটা স্থির অবস্থায় আছে এটার যোগানো থাকে, আর এটা রোটেটিং পার্টস লাগানো থাকে। তাহলে কী হবে? আবর্ত ঘর্ষণে পরিবর্তিত হয়ে গেল, তাহলে আমরা বল বিয়ারিং ইউজ করি। সাইকেল চাকার ক্ষেত্রে কী হয়? এখানে রোটেটিং পার্টটা চাকার মধ্যে যে স্যাপটা থাকে, চাকার যে হুইলের যে স্যাপ মানে যে দণ্ডটা থাকে সেখানে আটকানো থাকে, আর এটার সঙ্গে বল বিয়ারিং লাগানো থাকে। তাহলে নাম্বার 1টা লিখে নেবে ইনার কেজ, সিএজি, খাঁচা। আর নাম্বার 2টা লিখে নেবে, সরি নাম্বার 1টা হচ্ছে আউটার কেজ, নাম্বার 2টা হচ্ছে ইনার কেজ। নাম্বার 3টা লিখে নেবে বল। আর এই জায়গা হচ্ছে SHAFT, স্যাফট, মানে যেটা স্থির পার্ট বা যেটা রোটেটিং পার্ট আটকানো থাকে। তাহলে লিখবে এই বল বিয়ারিং এর সাহায্যে আমরা গতীয় ঘর্ষণকে আবর্ত ঘর্ষণে পরিবর্তিত করি এবং ঘর্ষণ বলের মান কমানো হয়। গতীয় ঘর্ষণকে আবর্ত ঘর্ষণে পরিবর্তিত করি এবং ঘর্ষণ বলের মান কমানো হয়। আচ্ছা, নেক্সট লিখবি স্থিতিকোণ বা বিরাম কোণ বা অ্যাঙ্গেল অফ রিপোজ, REPOAC। স্থিতিকোণ বা বিরাম কোণ, স্থিতিকোণ বা বিরাম কোণ। डायग्राम करना है। দেখ ধর এই মাসের একটা ব্লককে এই ইনক্লাইন প্লেনের উপর রেখেছি,
তাহলে জানিস তোরা লস অফ মোশনই বলেছিলাম, ওয়েটটা দুটো কম্পোনেন্টে ডিভাইড হয়ে যায়, এমজি নিচে থেকে কাজ করছে, এদিকে কত হবে এমজি কস অফ থিটা, অ্যাটাচ কম্পোনেন্ট কস, আর এই উলম্ব উপাংশটা হবে সাইন। আমি তখন বলেছিলাম যেহেতু ফ্রিকশন লেস সারফেস তাই লম্ব প্রতিক্রিয়া আমার এখানে লাগবে না, কিন্তু এখানে লাগবে। এবার তাহলে এই তলের সঙ্গে লম্বভাবে কোন বলটা কাজ করছে রে, এমজি কস থিটা। তাহলে লম্ব প্রতিক্রিয়া সমান কি লিখতে পারি, এখানে ফাই হবে এটা, লম্ব প্রতিক্রিয়া সমান কি লিখতে পারি, এমজি কস অফ ফাই, লম্বভাবে যেটা কাজ করছে। তাহলে ঘর্ষণ বলের মান কি লিখতে পারি, মিউ ইন্টু আর, তাহলে মিউ ইন্টু এমজি কস অফ ফাই ঘর্ষণ বলের মান। তাই তো? তার মানে বস্তুটা যখন পড়বার উপক্রম হবে, কার জন্য পড়ছিল, এমজি সাইন ফাই এর জন্য। বাধা দেবে কে, ফ্রিকশন। কখন পড়বার উপক্রম হবে, যখন এমজি সাইন ফাইয়ের ভ্যালু এটার সঙ্গে সমান হবে, তখনই পড়বার উপক্রম হবে। কারণ নিচের দিকের ফোর্স ওপর দিকের ফোর্সের সঙ্গে সমান, জাস্ট একটু কোনো কেউ টোকা দিলেই পড়তে শুরু করবে, এক্সট্রা কোনো ফোর্স কাজ করছে না, নেট ফোর্স 0। তার মানে যখন বস্তুটা পড়বার উপক্রম হবে তখন ডাউনওয়ার্ড ফোর্স কত, এমজি সাইন ফাই, সেটা কার সঙ্গে সমান, ফ্রিকশনের সঙ্গে সমান, মিউ এমজি কস অফ ফাই। তাহলে মিউ ইকুয়ালটা আমি লিখতে পারি ট্যান ফাই। তার মানে এই অ্যাঙ্গেল কি বলা হচ্ছে, স্থিতিকোণ বা বিরাম কোণ। তার মানে আনত তলে যে কোণের জন্য কোনো ব্লক আনত তল বরাবর পড়বার উপক্রম হয় বা সমবেগে পড়তে শুরু করে, পড়বার উপক্রম হয় মানে সমবেগে পড়তে শুরু করছে, কেন না যেহেতু উপরের দিকে বল নিচের দিকে বলের সঙ্গে সমান, পড়বার উপক্রম হয় বা সমবেগে পড়তে শুরু করে, তাকেই বলা হচ্ছে স্থিতিকোণ বা বিরাম কোণ। হয়েছে? আমি আবার বলছি না। এবার দেখ, অনেক সময় প্রমাণ করতে দেয়, প্রমাণ করো স্থিতিকোণ বা বিরাম কোণ ঘর্ষণ কোণের সঙ্গে সমান। আমি একটু আগে দেখেছি কি রে, মিউ ইকুয়াল টু ট্যান অফ ল্যামডা। তাহলে দুটোকে ইকুয়েট করলে ফ্রম ইকুয়েশন 1 and 2, ফ্রম ইকুয়েশন 1 and 2, তাহলে দেখা যাচ্ছে ফাই ইকুয়াল টু ল্যামডা, স্থিতিকোণ বা বিরাম কোণের মান ঘর্ষণ কোণের সঙ্গে সমান। তাহলে এম মাসের একটা ব্লককে আনত তল বরাবর রেখেছি, তাহলে ওয়েটটাকে আমরা দুটো কম্পোনেন্টে ডিভাইড করতে পারি, এদিকে কত আসছে এমজি কস অফ ফাই, এদিকে কত আসছে এমজি সাইন অফ ফাই। তাহলে এই তল বরাবর লম্ব উপাংশটি কোনটা, এমজি কস অফ ফাই, সেটাই হচ্ছে লম্ব প্রতিক্রিয়া, মানে হচ্ছে আর। তাহলে ঘর্ষণ বলের মান কত, মিউ ইন্টু আর, তাহলে মিউ ইন্টু এমজি কস অফ ফাই। কখন বস্তুটি পড়বার উপক্রম হবে বা সমবেগে পড়তে চেষ্টা করবে, যখন নিচের দিকের বল উপরের দিকে বলের মানের সঙ্গে সমান, কারণ বস্তুটা পড়তে চাইছে এদিকে, তাহলে ফ্রিকশনটা এদিকে কাজ করবে। তাহলে আমরা লিখতে পারি এমজি সাইন অফ ফাই ইকুয়াল টু মিউ এমজি কস অফ ফাই, তাহলে মিউ ইকুয়াল টু ট্যান অফ ফাই। তাহলে স্থিতিকোণ বা বিরাম কোণ কাকে বলে, আনত তলে যে কোণের জন্য কোনো ব্লক আনত তল বরাবর পড়বার উপক্রম হয় বা সমবেগে পড়তে শুরু করে, তাকেই বলা হচ্ছে স্থিতিকোণ বা বিরাম কোণ। হয়েছে? এবার দেখ, আমরা জানি মিউ ইকুয়াল টু ট্যান অফ ল্যামডা, ল্যামডা হচ্ছে ঘর্ষণ কোণ, তাহলে দুটোকে যদি ইকুয়েট করে দিই তো স্থিতিকোণ বা বিরাম কোণের মান ঘর্ষণ কোণের সঙ্গে সমান। হলো? তাহলে ছবিটা এঁকে ফেলেছিস আগে নিশ্চয়ই। তাহলে এখানে লম্ব প্রতিক্রিয়া এমজি কস অফ ফাই, সুতরাং ঘর্ষণ বলের মান মিউ এমজি কস অফ ফাই, মিউ ইন্টু আর, তাহলে স্থিতিকোণ বা বিরাম কোণের সংজ্ঞাটা একটু লিখে রাখবি, সংজ্ঞাটাকে লিখে রাখ। আনত তলে যে কোণের জন্য আনত তলে যে কোণের জন্য কোনো বস্তু
আনত তল বরাবর আনত তলে যে কোণের জন্য কোনো বস্তু আনত তল বরাবর পড়বার উপক্রম হয় বা পড়তে শুরু করে, তাকেই বলা হচ্ছে স্থিতিকোণ বা বিরামকোণ। পড়বার উপক্রম হয় বা পড়তে শুরু করে তাকেই বলা হচ্ছে স্থিতিকোণ বা বিরামকোণ। তাহলে এখানে লিখে রাখবেন। আচ্ছা, একবার বলে দিচ্ছি, আনত তল বরাবর যে কোণের জন্য কোনো বস্তু আনত তল বরাবর পরপর উপক্রম হয় বা পড়তে শুরু করে তাকেই বলা হচ্ছে স্থিতিকোণ বা বিরামকোণ। তাকেই বলা হচ্ছে স্থিতিকোণ বা বিরামকোণ। তাহলে সংজ্ঞা অনুযায়ী mg sin of phi নিচের দিকে বল ইকুয়াল টু ঘর্ষণ বল। তাহলে মিউ ইকুয়াল টু লিখে রাখবে tan phi। সুতরাং বিরাম কোণের ট্যানজেন্ট ঘর্ষণ গুণাঙ্কের সঙ্গে সমান, বিরাম কোণের ট্যানজেন্ট ঘর্ষণ গুণাঙ্কের সঙ্গে সমান। আবার জানি মিউ ইকুয়াল টু tan অফ ল্যামডা। ল্যামডাটা লিখে রাখবে ঘর্ষণ কোণ। তাহলে 1 নম্বর 2 নম্বর সমীকরণ থেকে পাই ফাই ইকুয়াল টু ল্যামডা, মানে বিরাম কোণ বা স্থিতিকোণ ইকুয়াল টু ঘর্ষণ কোণ। বিরাম কোণ বা স্থিতিকোণ ইকুয়াল টু ঘর্ষণ কোণ। ওকে, এরপরের দিন এর অ্যাপ্লিকেশনস করানোর পর আমি কিছু ফ্রি বডি ডায়াগ্রামের অ্যাপ্লিকেশনস করানোর পর আমি প্রবলেম সেকশনে যাব। ওকে, থ্যাংক ইউ।